বাংলাদেশের জার্সি পরে একজন স্ট্রাইকার তার নিজের দলের মিডফিল্ডারদের মুভমেন্ট দেখে ডি বক্সের মধ্যে নিজের পজিশন রিঅ্যাডজাস্ট করছেন। বাংলাদেশ দলের একজন স্ট্রাইকার বল যখন উইংয়ে চলে যাচ্ছে তখন ওই উইঙ্গার ডি বক্সে বল কখন ফেলবেন সেই সম্ভাব্য গতিপথটা আগে থেকে অ্যান্টিসিপেট করে ডি বক্সের মধ্যে একটা কার্ভড রান নিচ্ছেন। বাংলাদেশের একজন স্ট্রাইকার যিনি কিনা উইঙ্গার এবং অ্যাটাকিং মিডফিল্ডারদের মুভমেন্টের কথা বিবেচনা করে চ্যানেল বরাবর স্ট্রেইট দৌড় দিচ্ছেন। বাংলাদেশের একজন স্ট্রাইকার যিনি কিনা প্রতিপক্ষের সেন্ট্রাল ডিফেন্সে দুজন থাকুক বা তিনজন থাকুক ডাজেন্ট ম্যাটার, তিনি এমনভাবে নিজেকে ডি বক্সের মধ্যে অ্যাডজাস্ট করছেন যাতে সতীর্থরা চাইলেই তাকে গোল করার জন্য খুঁজে পায়। একজন প্রপার নাম্বার নাইনের ইনস্টিংক্ট তো এগুলাই। একজন আদর্শ নাম্বার নাইন, একজন পোচার নাম্বার নাইনের গুণাবলী তো এগুলাই। কিন্তু আপনি চিন্তা করে দেখুন, গত 1 থেকে 1.5 দশকে আপনি বাংলাদেশের কোন স্ট্রাইকারের মধ্যে এ সকল গুণ আপনি দেখেছেন? অ্যাটলিস্ট আমি মনে করতে পারছি না। আপনি মনে করতে পারলে অফকোর্স কমেন্ট সেকশনে জানাবেন। আজকে এই জিনিসটা দেখার সৌভাগ্য হলো আমাদের। তাও মজার ব্যাপার হলো এই সকল গুণ আমরা কোনো জাতীয় দলের স্ট্রাইকারের কাছ থেকে দেখলাম না। আমরা দেখলাম এমন একজন স্ট্রাইকারের কাছ থেকে যিনি কিনা বাংলাদেশের অনূর্ধ্ব-20 জাতীয় দলের হয়ে খেলছেন। আপনারা সবাই জানেন যে আন্ডার 20 সাফ চ্যাম্পিয়নশিপ চলছে। বাংলাদেশ আজকে আন্ডার 20 সাফ চ্যাম্পিয়নশিপের ফার্স্ট ম্যাচে খেলতে নেমেছিল পাকিস্তানের এগেনস্টে। সেখানেই আমরা এমন একজন স্ট্রাইকারের সন্ধান পেলাম যে স্ট্রাইকারটা আমাদেরকে আবারও নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছে। যে এই স্ট্রাইকারটা হয়তোবা আর কিছুদিনের মধ্যেই জামাল ভুঁইয়া এবং হামজা চৌধুরীদের সামনে মেইন স্ট্রাইকার হিসেবে বাংলাদেশের ফ্রন্ট লাইনকে লিড করবে। আই এম টকিং অ্যাবাউট রোনান সালিভান। আপনারা সবাই জানেন যে যুক্তরাষ্ট্র প্রবাসী সালিভান ফ্যামিলির 4 ভাই যারা কিনা বাংলাদেশি বংশোদ্ভূত, তাদেরকে বাংলাদেশে নিয়ে আসার জন্য এবং বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলানোর জন্য বেশ কয়েক বছর ধরেই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, যোগাযোগ করে যাচ্ছি। 4জনকে পাওয়া সম্ভব হয়নি, 2জনকে পাওয়া সম্ভব হয়েছে। সেই 2জনই বাংলাদেশের অনূর্ধ্ব-20 দলে সুযোগ পেয়েছেন, এই সাফ চ্যাম্পিয়নশিপে সুযোগ পেয়েছেন। এবং এই 2জনের মধ্যে একজন মেইন স্ট্রাইকার রোনান সালিভান জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব-20 দলের হয়ে তার অভিষেকেই জানিয়ে দিয়েছেন যে তিনি কীরকম প্রপার একজন স্ট্রাইকার। যে প্রপার একজন স্ট্রাইকারের অভাব বাংলাদেশের জাতীয় দল এতদিন ধরে ভুগছে, লেট অ্যালোন দি আন্ডার 20 টিম। এবং সেই খেলা দেখে আমরা আবারও আশাবাদী হচ্ছি। আমরা আশাবাদী হচ্ছি এই ভেবে যে আলফাজের পরে, এমিলির পরে আবারও এমন একজন প্রপার স্ট্রাইকার বাংলাদেশের দলে এসেছেন যিনি কিনা অতীতের সকল স্ট্রাইকারের সকল রেকর্ড, সকল অ্যাচিভমেন্ট ভেঙে চুরমার করে দিয়ে একটা নতুন উচ্চতায় নিয়ে যাবেন বাংলাদেশের ফুটবলকে। রোনান সালিভান আজকে এমনই দুর্দান্ত খেলেছেন। পাকিস্তানের এগেনস্টে তার খেলা দেখে আমরা আবারও নতুন করে স্বপ্ন দেখছি। কিরকম খেলেছেন রোনান সালিভান? শুরু থেকে যদি আমরা দেখি তাহলে দেখবো যে বাংলাদেশ অনেকটা বেসিক ফরমেশনে খেলেছে। 4-4-2 ফরমেশনে খেলেছে, যেখানে কিনা বাংলাদেশ অনেক বেশি অ্যাটাকিং ছিল, অনেক বেশি প্রেস করতে চেয়েছিল, যে কারণে 4-4-2 ফরমেশনটা 4-2-4 ফরমেশনে রূপান্তরিত হচ্ছিল। এই যে 4-4-2 ফরমেশনে খেলছিল বাংলাদেশ, উপরে থাকা 2জন স্ট্রাইকারের মধ্যে একজন ছিলেন এই রোনান সালিভান। এই 2জন স্ট্রাইকারের মধ্যে আবার রোনান সালিভান মোস্ট অফ দ্য টাইম সামনেই থাকার চেষ্টা করেছেন। তিনি প্রপারলি সময় বিবেচনা করে রানস মেক করার চেষ্টা করেছেন। ওই যে ভিডিওর শুরু দিকে যে জিনিসটা বললাম যে বাংলাদেশের মিডফিল্ডারদের পায়ে এবং উইঙ্গারদের পায়ে যখনই বল ছিল, যখনই বাংলাদেশ আক্রমণে উঠে যাচ্ছিল, তখন মিডফিল্ডার এবং উইঙ্গারদের পজিশন, তাদের সম্ভাব্য পাস দেওয়ার জায়গাটাকে আগে থেকে অ্যান্টিসিপেট করে ডি বক্স বরাবর, চ্যানেল বরাবর রানস মেক করছিলেন রোনান সালিভান। এরকম জিনিসপত্রগুলো আমরা সাধারণত বাংলাদেশের স্ট্রাইকারের কাছ থেকে দেখে অভ্যস্ত নই। সম্প্রতি বাংলাদেশের মেইন কোচ হাভিয়ার কাবরেরা কিন্তু সেরকম নাম্বার 9 খেলাচ্ছেনও না। আপনারা গত 1-1.5 বছর ধরে যদি বাংলাদেশ জাতীয় দলের খেলা দেখেন তাহলে দেখবেন যে উইঙ্গারদেরকে নাম্বার 9 পজিশনে খেলানোর একটা অভ্যাস আমরা গঠন করছি। এটার পেছনে কারণ একটাই, যে বাংলাদেশের সেরকম ফর্মে থাকা নাম্বার 9 নেই যিনি কিনা রেগুলার গোল করতে পারেন। রোনান সালিভানের এই উত্থান তাই আমাদেরকে অনেক আশাবাদী করে, আমাদের অনেক স্বপ্ন দেখায়। একটা স্ট্রাইকারের অন্যতম প্রধান গুণ তার বল স্ট্রাইকিং। তিনি যে ফার্স্ট গোলটা করলেন ফ্রি কিকের মাধ্যমে, সেই ফ্রি কিকটা দেখে কিন্তু আমরা সেই জিনিসটাই বুঝতে পারলাম যে এমন ক্লিন বল স্ট্রাইকিং এবং এমন দুর্দান্ত ফ্রি কিকের টেকনিক। আপনি ফ্রি কিকটা একটু গভীরভাবে যদি দেখেন তাহলে আপনি দেখবেন যে তিনি কিন্তু ওই ফ্রি কিকের মধ্যে অসাধারণ একটা কার্ভও করেছেন। বলটা বেঁকে একদম টপ কর্নারে ঢুকে গিয়েছে, এমনভাবে ঢুকে গিয়েছে যে পাকিস্তানের গোলকিপার হাজারো চেষ্টা করেও কিন্তু সেটা আটকাতে পারেননি, শেষমেশ হালই ছেড়ে দিয়েছিলেন। এই টেকনিকগুলো আমরা সাধারণত ডান পায়ের এরকম দুর্দান্ত ফ্রি কিকের কার্ভড গোল আমরা ম্যানচেস্টার ইউনাইটেডের ক্রিস্টিয়ানো রোনালদোর কাছ থেকে দেখতাম। আমরা কিছুদিন আগেও লিভারপুলের হয়ে আর্সেনালের এগেনস্টে বা ম্যানচেস্টার সিটির এগেনস্টে ডমিনিক জবোসলাইকে দেখেছি এরকম ফ্রি কিকে গোল করতে। বল স্ট্রাইকিং এবং টেকনিকটা এতটাই ক্লিন ছিল। সেকেন্ড গোলটার দিকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে একদম প্রপারলি ডি বক্সের মধ্যে ফক্স ইন দ্য বক্সের মতো জায়গা ক্রিয়েট করে উনি ঠিক বুঝতে পেরেছিলেন যে বাম দিক থেকে ক্রসটা ডি বক্সের ঠিক কোন জায়গায় পড়বে, সেটা আগে থেকে অ্যান্টিসিপেট করে ঢুকে গিয়ে হেড করে গোল করে এসেছেন। সেকেন্ড গোলটার ঠিক আগে উনি কিন্তু দলের কম্বিনেশন প্লেয়ের জন্য একটু রাইট উইংয়ে চলে গিয়েছিলেন।
রাইট উইং থেকে বলটা সেন্ট্রাল মিডফিল্ডে চলে আসলো, সেন্ট্রাল মিডফিল্ড থেকে বলটা লেফটে চলে গেল। এই যে বলটা লেফটে চলে গেল, উনি কিন্তু রাইট উইংয়ে ঠায় থাকেননি। উনি আস্তে ধীরে এমন করে ডি বক্সের মধ্যে ঢুকে গেলেন, এবং যখনই দেখলেন যে না, লেফট ওয়াইড মিডফিল্ডের ওই জোনগুলো থেকে একটা ক্রস আসার সম্ভাবনা রয়েছে, সেই ক্রসটাকে অ্যান্টিসিপেট করে তিনি পাকিস্তানের একজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে একটা কার্ভড রান নিয়ে যেভাবে ঢুকে গেলেন, অনেক পাকা স্ট্রাইকারের পক্ষে এরকম রান নেওয়া সম্ভব না, অন্তত সাবকন্টিনেন্টের কোনো স্ট্রাইকারের পক্ষে এরকম জোস রান লাস্ট আমি কবে নিতে দেখেছি আমি জানি না, আমার দেখা ঘাটতি থাকতে পারে। তবে আরেকটু খুশি হতাম যদি বাংলাদেশের মিডফিল্ডাররা এবং উইঙ্গাররা যদি রোনান সালিভানের প্রতি আরেকটু কোঅপারেটিভ যদি হতেন। আমি এখনই অত কঠিন ভাষা উচ্চারণ করবো না, আমি বলবো না যে তারা ইচ্ছা করে রোনান সালিভানকে পাস দিতে চাননি বা বল দিতে চাননি, কিন্তু বাংলাদেশের ম্যাচে দেখে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে রোনান সালিভানের সঙ্গে এখনও সতীর্থদের বোঝাপড়ার কম্বিনেশনের অনেক ঘাটতি রয়েছে। আশা করব সামনে যেন এই নাজমুল ফয়সাল বা মোর্শেদ বা মানিক এদের সঙ্গে যেন রোনান সালিভানের কম্বিনেশনটা যেন ঠিক হয়, কারণ অনেক সময় আমরা দেখছিলাম যে রোনান সালিভান তার প্রপার চ্যানেল রানিং, প্রপার পজিশনিংয়ের মাধ্যমে ডি বক্সের সঠিক জায়গায় ঢুকে যাচ্ছিলেন। একটা প্রপার নাম্বার 9-এর সবচেয়ে বড় গুণ কিন্তু এটাই যে আপনি ডি বক্সে কখন কোন জায়গায় স্পেস ক্রিয়েট করে ঢুকে যেতে হবে সেই জিনিসটা আপনাকে আগে থেকে অ্যান্টিসিপেট করা জানতে হবে। সেই জিনিসটা কিন্তু আমরা রোনান সালিভানের খেলায় দেখলাম। কিন্তু রোনান সালিভান অ্যান্টিসিপেট করলে কি হবে, তার যে সতীর্থরা রয়েছেন তারা যদি সালিভানের ওই পজিশনিং দেখে তাকে সঠিক সময় পাস রিলিজ না করতে পারেন, তাহলে তো উনি গোল করতে পারবেন না, তাই না? এরকম বেশ কিছু সিকোয়েন্স, এরকম বেশ কিছু সমস্যা আজকে আমরা দেখেছি। আশা করব এই সমস্যাগুলো যেন সামনে আর না থাকে। অ্যাজ আ স্ট্রাইকার রোনান সালিভানকে আমার কাছে মনে হলো ইজ সামবাডি হু লাইকস টু মেক রানস, ডি বক্স বরাবর রান নিতে পছন্দ করেন। হি ইজ নট সামবাডি যে কিনা নিচে নেমে এসে দলের অ্যাটাকিং বিল্ড আপে অংশ নেন, আমার কাছে এরকম মনে হয়নি। তিনি অলওয়েজ পাকিস্তানের 2-3 জন ডিফেন্ডারের মাঝখানে ঢুকে গিয়ে স্পেস ক্রিয়েট করার চেষ্টা করছিলেন। পাকিস্তানের ডিফেন্সের অবস্থা অনেক বাজে ছিল, তাই রোনান সালিভানের এরকম ক্লেভার মুভমেন্টগুলোর কোনো জবাব ছিল না তাদের কাছে। সো এক্সপেকটেশন থাকবে এটাই যে রোনান সালিভানকে যেন অ্যাটাকিং মিডফিল্ডের জোনগুলোতে এবং উইংয়ের জোনগুলোতে যেন আরও বেশি কম্বিনেশন প্লেতে দেখা যায়, তাহলে বাংলাদেশের জন্য ইন জেনারেল বাংলাদেশের গেম প্লে আরও অনেক ভালো হবে। আরেকটা জিনিস আমার কাছে যেটা মনে হচ্ছে যে রোনান সালিভান ইমপ্রুভ করতে পারেন, সেটা হলো গিয়ে তার ফার্স্ট টাচ। অবশ্যই আজকে বেশিরভাগ সময় তিনি মিডফিল্ডারদের সঙ্গে সেরকম কম্বিনেশন করতে পারছিলেন না, কিন্তু যখনই তাকে পাস দেওয়া হচ্ছিল কিছু কিছু সময় তার ফার্স্ট টাচটা ওভারহিট হয়ে যাচ্ছিল। এখন পাকিস্তানের ডিফেন্ডাররা অত ভালো না দেখে ওই ওভারহিট পাসগুলা তেমন কোনো ক্ষতির কারণ হয়নি, কিন্তু এক্সপেক্ট করব যে মিডফিল্ডের সঙ্গে যেন তার কম্বিনেশনটা আরও বেশি ভালো হয়, যাতে তার এই পাসগুলোও চান্সে রূপান্তরিত হয়। এখন আমি এই জিনিসটাকে ধরবো মিডফিল্ডার এবং উইঙ্গারদের সঙ্গে তার কম্বিনেশন না থাকার কারণেই এই জিনিসটা হচ্ছে। কম্বিনেশন আরও যখন ভালো হবে, সালিভানের কাছ থেকেও আমরা এই ধরনের মুভমেন্ট, এই ধরনের মুভগুলো আরও প্রপারলি দেখতে পাবো। আরেকটা জিনিস তার খেলায় অসাধারণ লেগেছে, সেটা লেগে তার অফ দ্য বল মুভমেন্ট। আপনি হিসাব করে দেখেন আজকের ম্যাচে বাংলাদেশ কতগুলা অ্যাটাকিং টার্নওভার পেয়েছে। অ্যাটাকিং থার্ডে বাংলাদেশ অনেকগুলো পজিশন উইন করেছে জাস্ট এই রোনান সালিভানের ক্লেভার মুভমেন্টের কারণেই। তার পায়ে যখন বল থাকছিল না, বাংলাদেশের পায়ে যখন বল থাকছিল না, পাকিস্তানের গোলকিপার বা ডিফেন্সের পায়ে যখন বল থাকছিল, তখন উনি সরাসরি পাকিস্তানের সেন্টার ব্যাকদেরকে এমনকি ফুল ব্যাকদেরকেও প্রেস করে গিয়েছেন এবং টার্ন ওভার ফোর্স করেছেন যাতে তার নিজের কাছে বল পজিশন আসে, যাতে বাংলাদেশের কাছে বল পজিশন আসে, এবং ওই বল পজিশন নিয়ে বাংলাদেশ সরাসরি আক্রমণে চলে গিয়েছে। এই যে একটা নাম্বার 9 যে কিনা রিলেন্টলেসলি প্রতিপক্ষের ব্যাক লাইনকে এভাবে প্রেস করে যাচ্ছে, এই জিনিসটাও কিন্তু আমরা বাংলাদেশের নাম্বার 9-এর কাছ থেকে অত বেশি দেখে দেখে অভ্যস্ত নই। আশা করব বাংলাদেশের বাকি ম্যাচগুলোতেও রোনান সালিভান দুর্দান্ত খেলবেন এবং অতি শীঘ্রই বাংলাদেশের মেইন টিমের মেইন স্ট্রাইকার হিসাবে জামাল ভুঁইয়া, হামজাদের সামনে খেলা শুরু করবেন এই রোনান সালিভান। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এই নতুন স্ট্রাইকারের খেলা দেখে আপনার কেমন লাগলো। লেটস হ্যাভ আ ডিসকাশন।